তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষা নিয়ে। তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষায় আমাদের কী প্রশ্ন আসে আমরা জানি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে দেখেছিলাম। এবং আজকে আমরা ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার জন্য একটা মডেল কোয়েশ্চন পেপার ডিজাইন করেছি। তো এই মডেল কোয়েশ্চন পেপারটিতে কী রয়েছে সম্পূর্ণ সিলেবাস কভার করে, অর্থাৎ যে ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে তো সবগুলো ডিটেলস কিন্তু আমরা এখানে দিয়েছি, অর্থাৎ এজ এ কোয়েশ্চন পেপার আমরা এখানে ডিজাইন করেছি, যেটা হচ্ছে মডেল কোয়েশ্চন পেপার 1 আমরা নাম দিয়েছি। এইভাবে আমরা অনেকগুলা মডেল কোয়েশ্চন পেপার করব। তাছাড়া প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ক্লাস ডিসকাস করব, পুরো সিলেবাস কভার হবে আমাদের এই চ্যানেলে ঝাড়খণ্ড টেটের জন্য বাংলা ভাষার। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করি। এটা ঝাড়খণ্ড টেটের যদি পেপার 1 পেপার 2 যাই হোক না কেন সবার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কাজে লাগবে, কারণ সিলেবাস কিন্তু সমান। পেপার 1 বলুন পেপার 2 বলুন সিলেবাস কিন্তু একদম সমান। তো ঝাড়খণ্ড টেটে আমাদের এইভাবে প্রশ্ন আসে, প্রথমে একটা গদ্য দেওয়া থাকবে, তো গদ্য দেওয়ার পরে কিছু প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা হবে। তো এখানে দেখুন একটা গদ্য দেওয়া আছে, এভাবে গদ্যটা এই ধরনের দেখতে পাচ্ছি। তো সেই গদ্যর পর আমরা কিছু প্রশ্ন পাবো। তো দেখুন আমরা ডাইরেক্ট প্রথমে গদ্যটা না পড়ে সরাসরি প্রশ্নতে চলে গেলাম। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই, তারপর আমরা গদ্যতে চলে আসবো। এখানে অপশনে দেখুন আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয়। প্রথম প্রশ্ন হচ্ছে কি ভাই, আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয় সুশিক্ষিত হওয়ার ইচ্ছে, স্বশিক্ষিত হওয়ার শক্তি, লেখাপড়া করার সুযোগ, না উপরের কোনোটি নয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? স্কুল কলেজ নষ্ট করে দেয়। তো স্কুল কলেজ নষ্ট করে দেয় এই অপশনটা আমরা কোথায় পাবো? এই দেখুন আমাদের স্কুল কলেজ ছেলেদের স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না, শুধু তাই নয় স্বশিক্ষিত হওয়ার শক্তি পর্যন্ত নষ্ট করে। তো আমাদের স্কুল কলেজ কি নষ্ট করছে? স্বশিক্ষিত হওয়ার শক্তিটাকে কি করছে ভাই? নষ্ট করছে। তো আমাদের কারেক্ট আনসার এখানে কী হয়ে যাবে ভাই? এটা হবে স্বশিক্ষিত হওয়ার শক্তি ইজ দ্য রাইট আনসার। তো দেখুন এখানে স্বশিক্ষিত হওয়ার শক্তি এটা হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার হবে এটা। ঠিক আছে ভাই। তো পরের প্রশ্ন দেখছি, লাইব্রেরির সাহায্য নিয়ে প্রত্যেকটি লোক নিজের মনকে কি করে? তো এই প্রশ্নগুলো প্যাসেজ থেকে প্রশ্ন। তো প্যাসেজের প্রশ্নগুলো আমরা কিন্তু প্যাসেজ থেকেও দেখতে হবে। তো লাইব্রেরির সাহায্য নিয়ে প্রতিটা লোক নিজেদের মনকে কি করবে দেখি? ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবে, সংযত করতে পারে, জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, আর উপরের কোনোটি নয়। তো সেই লাইব্রেরির সাহায্য নিয়ে এটা কারেক্ট আনসার কোনটি হবে? আমরা চলে যাব একটু প্যাসেজে। তো দেখুন লাইব্রেরি হচ্ছে এমন একটা হাসপাতাল এখানে পেলাম। এখানে লাইব্রেরি থেকে আমাদের কি প্রশ্ন আসছে দেখি তো ভাই। তো লাইব্রেরি থেকে আমাদের এখানে দেখতে হবে যে লাইব্রেরি থেকে আমরা যে অপশনগুলো পড়েছিলাম এই অপশনে কোনটা আমাদের কারেক্ট আনসার হয়ে যেতে পারে। এবার দেখো লাইব্রেরি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তো লাইব্রেরির সম্বন্ধে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে ভাই, যে লাইব্রেরির মাধ্যমে আমরা কি করি? আমরা নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। লাইব্রেরি আমাদের কি করতে পারে? জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে এই লাইনটা কিন্তু আমরা প্যাসেজে দেখেছিলাম অপশনে। তো যেহেতু অপশনে আমাদের এই লাইনটা ছিল, এই দেখুন অপশন নাম্বার সিতে দেওয়া আছে, সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার সি হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন ব্যাকরণের একটা প্রশ্ন। গ্রামারের যে প্রশ্নগুলো আসবে, তো গ্রামার থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা, এটা আপনারা জানুন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ডিসকাস করেছি আপনাদের। তো এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যেগুলো রয়েছে এগুলো আমাদের কাছে রয়েছে, আপনারা দেখতে পারেন, ভিডিও দেওয়া আছে দেখে নেবেন। তাছাড়া বাংলা ব্যাকরণের প্রত্যেকটা ক্লাস আমরা কভার করব, কী করে করব, কোথা থেকে করবেন, পুরো ডিটেলস বলবো, সাথে থাকুন। তো দেখুন অত্যন্ত, এই যে অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে ভাই? এটা তো গ্রামারের প্রশ্ন, এটা তো আপনার জানা প্রয়োজন ভাই। কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। তো দেখি ভাই কার কার জানা আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই, পিন করুন তাড়াতাড়ি। কার আনসার জানা আছে ভাই খুব তাড়াতাড়ি? এই যে হ্যালো ভাই, আপনাকে বলছি, এই যে ক্লাস দেখছেন, হ্যালো, ইয়েস, এই তো ভাই কমেন্ট করুন তো ভাই। অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? এটা আবার বলতে হবে নাকি ভাই? এটা হচ্ছে অতি প্লাস অন্ত। ইয়েস, যারা অপশন নাম্বার এ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের। নেক্সট, ক্ষীণপ্রাণ শব্দটির ব্যাস বাক্য হবে। দেখুন গ্রামারের প্রশ্ন, আগে বলেছিলাম গ্রামার থেকে অনেকগুলো প্রশ্ন আসে, তাই আমরাও আমাদের মডেল কোয়েশ্চেন পেপারে গ্রামার থেকে অনেকগুলো প্রশ্ন নিয়েছি। এবং গ্রামারের প্রত্যেকটা বিষয়টা খুব ভালো করে দেখতে হবে, এবং এগুলা কিন্তু
প্যাসেজে গিয়ে যদি খোঁজাখুঁজি করি তাহলে অযথা সময় নষ্ট হবে। প্যাসেজ থেকে কিন্তু গ্রামারের কোনো ক্লু আমরা পাবো না, সেগুলা গ্রামার জানতে হবে, তারপর আমরা আনসারগুলো করতে হবে। তো ক্ষীণপ্রাণ শব্দটির ব্যাসবাক্য কী হবে? এটা হচ্ছে আমাদের সমাসের একটা প্রশ্ন। ক্ষীণপ্রাণ শব্দটির ব্যাসবাক্য কী হবে? এটা হবে ক্ষীণ যে প্রাণ। ক্ষীণ যে প্রাণ, এটা হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে ভাই, নেক্সট দেখি। স্বীয় শব্দের বিপরীত শব্দ কি? ইয়েস, স্বীয় শব্দের বিপরীত শব্দ কি? কোশ্চেন 5। তো স্বীয় শব্দের অর্থ হচ্ছে গিয়ে নিজস্ব। ইয়েস, তাই তো। স্বীয় মানে কি নিজস্ব বা নিজের, যদি আমরা বলতে পারি স্বীয় মানে কি নিজস্ব বা নিজের। এই যে নিজস্ব দেখতে পাচ্ছি, এটা তার অর্থ। এখানে বলেছে বিপরীত শব্দ। তো নিজের বিপরীত শব্দটা কী হবে? সেটা পরের হবে, পরের হবে। তো এখানে আপন তো হবে না, নিজস্ব হবে না। আর পরকীয়া মানে পরের হবে। পরকীয়া মানে অন্য জিনিস, সেটা আপনারা বুঝতে পারছেন, সেটা আপনাদের এলাবোরেট করতে হচ্ছে না, তাই তো। তো পরকীয়া এখানে কারেক্ট আনসার হবে না, সুতরাং উপরে কোনোটাই নয়, এটা হবে কি কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে দেখুন কোয়েশ্চেন নাম্বার 6। নিষ্পেষিত শব্দটির বিশেষ্য রূপ কী হবে? এই যে পদ পরিবর্তন থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জিনিসগুলো আপনাকে পড়তে হবে, ব্যাকরণের কোন কোন টপিক দেখতে হবে, প্যাডাগজির কোন কোন টপিক দেখতে হবে, এই প্যাসেজ কী ধরনের পরীক্ষায় আসে, সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। তো নিষ্পেষিত শব্দটির বিশেষ্য রূপ কী হবে? কোয়েশ্চেন নাম্বার 6। তো এটা কারেক্ট আনসার হবে আমাদের কি নিষ্পেষণ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন দেখি। নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ? দেখুন, সমাস থেকে এসেছে। কর্ম তৎপুরুষ বা কর্ম তৎপুরুষকে আমরা আরেকটা নামে বলতে পারি, এটাকে কি বলা হয়? দ্বিতীয়া তৎপুরুষ। কর্ম তৎপুরুষকে আমরা আরেকটা নামে জানতে পারি, নামটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। তো এখানে কর্ম তৎপুরুষ বা দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? শিক্ষা গ্রহণ, গুরু গ্রহণ, ভরণ পোষণ না পঠন পাঠন? যে সমাসে দ্বিতীয়া বিভক্তি লোপ পায় তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? কর্ম তৎপুরুষ সমাস বা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তো এখানে কারেক্ট আনসার হবে শিক্ষা গ্রহণ। তো শিক্ষা গ্রহণের যদি ব্যাসবাক্য করে তাহলে কি হবে? শিক্ষা কে গ্রহণ। এখানে কে শব্দ যেটা ছিল, এই শব্দটা কাটা গেল আমাদের ব্যাসবাক্য থেকে, তাই তো। সমস্ত পদে কাটা গেল, সমস্ত পদ হচ্ছে শিক্ষা গ্রহণ। আর ব্যাসবাক্য যদি করি তাহলে সেটা হবে কি শিক্ষা কে গ্রহণ। তো কেটা আমরা বিভক্তিটা কেটে দিলাম, সুতরাং এটা হচ্ছে কি আমাদের কর্ম তৎপুরুষ সমাস। যদি এটা বুঝতে আপনার অসুবিধা হয়, অসুবিধা হবেই, প্রথম যদি দেখে থাকেন অসুবিধা হবে। তো কি বিভক্তি, কে কোথা থেকে কাটলাম, রে কোথা থেকে আনলাম, পে কোথা থেকে বসালাম, তো তার জন্য সম্পূর্ণ ক্লাস আপনাদের দেখতে হবে। তো দেখুন, ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার জন্য সহজ গুরুর তরফ থেকে আমরা নিয়ে এসেছি আপনার জন্য একটা প্রতিশ্রুতি ব্যাচ। ঠিক আছে ভাই, বাংলা ভাষার 100% কমপ্লিট কোর্স আপনারা পাবেন। তো এই কোর্সে আপনারা কী করে জয়েন করবেন তার একটু আমরা ডিটেলস দেখে নিই, যদি ইচ্ছা হয় আপনারা জয়েন করতে পারবেন। তো এখানে ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার জন্য আপনারা লাইভ ক্লাস পাবেন, তারপর রেকর্ডেড ক্লাস থাকবে, তারপর মক টেস্ট থাকবে, অনেকগুলো মক টেস্ট থাকবে, যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা টপিকের ক্লাস হবে, আগে বলেছি। তো প্রত্যেকটা ক্লাসের নোটস পাবেন, প্রত্যেকটা ক্লাসের আপনারা পিডিএফ পাবেন। ঝাড়খণ্ড টেটের জন্য বাংলা ভাষার আমরা দুটা গাইড বুক বানিয়েছি, একটা প্যাডাগজি প্যাসেজ এবং কিছুটা মডেল কোয়েশ্চেন পেপার, এবং আরেকটা বই বানিয়েছি যেটা হচ্ছে বাংলা ব্যাকরণের সম্পূর্ণ নিছুড় বাংলা ব্যাকরণের একটা গাইড বুক বানিয়েছি, যে বইটা পড়লে আপনার এখান থেকে বাংলা ব্যাকরণের 100% আসার চান্স আছে। ঠিক আছে ভাই, তো এই দুটা বই আমরা এই বুক আপাতত বানিয়েছি, এইগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আরও যদি আমরা বই তৈরি করি ঝাড়খণ্ড টেটের জন্য, এইগুলো আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। এবং একটা ডাউট সেশন থাকবে, যেখানে আপনারা ক্লাস হওয়ার পর বা রেকর্ডেড ক্লাস দেখার পর যদি আপনারা কোনো প্রশ্ন আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা ডাউট সেকশনে যদি ক্লিক করুন তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনার ডাউটটা ক্লিয়ার করে দেব, চেষ্টা করব সমাধান করা। এবং 100% আপনার যেখানে কনফিউশন লাগবে, যে প্রশ্নটা বুঝতে পারছেন না, যে টপিকের সমস্যা আছে, আমরা আপনাদেরকে আবার সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর যারা জয়েন হবেন তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে। আপনারা গ্রুপে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানিয়ে দেবেন আপনাদের কার কী সমস্যা রয়েছে, এবং কখন কোন ক্লাস আপলোড হবে, বা কখন রেকর্ডিং ক্লাস হবে, কখন লাইভ ক্লাস হচ্ছে, কখন আমাদের মক টেস্ট আপলোড হচ্ছে, কখন প্র্যাকটিস সেট আপলোড হচ্ছে, সবগুলো জিনিস আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা সর্বপ্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সহজ গুরু।
আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সহজ গুরু। তো প্লে স্টোরে গিয়ে যখন আপনারা সহজ গুরু সার্চ করবেন তখন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, অ্যাপ চলে আসবে, এবং অ্যাপে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন যেখানে দেওয়া থাকবে যার কন্টেন্ট প্রোভাইড করবো আপনাদের জন্য, এগুলো আপনারা ফ্রি কন্টেন্টে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে ভাই। তারপর এখানে দেখুন আমরা ঝাড়খণ্ড টেটের জন্য একটা পেইড কোর্স আমরা লঞ্চ করেছি, যেটা প্রাইস হচ্ছে 399। তো এই 399 টাকা যদি জয়েন করুন তাহলে আপনারা অবশ্যই সবগুলা জিনিস আপনার 100% যতগুলো বললাম সবগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে ভাই। তো দেখুন দেরি না করে পরবর্তী প্রশ্ন দেখি। উজ্জ্বল শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? কোয়েশ্চন নাম্বার 8। উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? পুরো প্র্যাকটিস সেট, যেমন আমাদের 30টা প্রশ্ন পরীক্ষায় আসে, তাই তো সম্পূর্ণ 30টা প্রশ্ন কিন্তু আমি ক্লাসে আলোচনা করছি, এবার আজকের ক্লাসে আলোচনা করবো সাথে থাকুন। তো উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ প্লাস জল। যদি কোনো একটা ব্যঞ্জন বর্ণ যদি দুইবার উচ্চারিত, যদি দুইবার থাকে তাহলে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব বসে। ঠিক আছে ভাই। যেমন ধরুন সজ্জন, যদি আমরা বলি সজ্জন, এখানে দেখুন দুইটা জ আছে, তো এই প্রথম জয়ের পরিবর্তে খণ্ডত্ব বসবে, মানে সৎ প্লাস জন হবে। সেম টু সেম যদি আমরা উজ্জ্বল বলি তো জয় বয় আল্ল, তাই তো প্রথম জয়ের পরিবর্তে আমাদের খণ্ডত্ব বসলো, তারপর এখানে কি জল বসবে, সুতরাং সেটা হচ্ছে উজ্জ্বল। ঠিক আছে ভাই। নেক্সট দেখি। এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে করাবার চেষ্টা করছি প্রতিনিয়ত। বেশ শব্দটির বিপরীত শব্দ কোনটি? এটা যদি আপনার জানা না থাকে ভাই দুঃখের ব্যাপার, এটা যদি জানা না থাকে দুঃখের ব্যাপার। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চন নাম্বার 9। এটা আমি আশা করছি আপনারা সবাই যাতে কমেন্ট করুন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। বেশ শব্দটির বিপরীত শব্দ কোনটি? বেশ শব্দটির বিপরীত শব্দ কোনটি? বেই, আয়, আই না অব্যয়? খুব তাড়াতাড়ি ফাস্ট ভাই, খুব ফাস্ট আপনারা আনসার করুন তো কারেক্ট আনসার কী হতে পারে। তো আমরা সবাই জানি বেশ শব্দের বিপরীত শব্দ হচ্ছে আয়, আয়বে শূন্যস্থিতি আমরা বলি না, সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে আয়। তো তার পরিবর্তে এবার আমরা পেয়েছি একটা কবিতা। এতক্ষণ আমরা প্যাসেজ দেখলাম এবং প্যাসেজের কি দেখলাম, প্যাসেজের কিছু প্রশ্ন ছিল এবং ব্যাকরণের কিছু প্রশ্ন ছিল। এইভাবেই পরীক্ষায় আপনাদের একটা প্যাসেজ আসবে এবং একটা কবিতা আসবে, এবং প্যাসেজ এবং কবিতা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং সঙ্গে কিছু গ্রামার থাকবে, টোটাল মিলিয়ে থাকবে 15 মার্ক, আর বাকি 15 মার্ক আপনার থাকবে প্যাডাগজি। ঠিক আছে, লাইকে বলতে পারি সিটেড। তো এই একটা হচ্ছে আমাদের প্যাসেজ, কবিতা, দুঃখিত। তো এই কবিতাটা আমরা এবার আর পড়ছি না, আমরা সরাসরি চলে যাব ডাইরেক্ট প্রশ্ন উত্তরে। দেখুন, ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে, এখানে নিম্নলিখিত পদটি কোন জাতীয় পদ? তো কোয়েশ্চন নাম্বার 10 যদি আমরা বলি, এটা দেখুন ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়া, এখানে ছায়া যেটা বলে যে কখন দিয়েছে এটা হচ্ছে কি আমাদের কোথায় গেল ভাই, আরে ভাই রুক যা, এটা হচ্ছে আমাদের কৃদন্ত বিশেষণ। তো সেই কৃদন্ত বিশেষণ কি, এইগুলা কি পুরো বিশেষণের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। তারপর দেখুন, ঘুড়সওয়ারি সৈন্য যেথায় সেথায় চলে পথে পথে, এখানে ঘুড়সওয়ারি সৈন্যের ধ্বজার রং কি এবং সঙ্গী গুড়ার সংখ্যা কত? এটা কিন্তু আমরা কবিতায় পেয়ে যাব। ঠিক আছে ভাই। এই দেখুন, রক্তবরণ ধ্বজা উড়ে 30 গুড়ার রথে। তো এটা কি রক্তবরণ, রংটা কি ছিল রক্তবরণ, আর গুড়ার সংখ্যা কি ছিল 30। ঠিক আছে ভাই। তো রক্তবরণ আর 30 হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এখানে কোথায় রয়েছে ভাই, আছে কিনা না দেখি নাই, এই দেখুন এখানে, এই দেখুন এই অপশন নম্বরে রয়েছে কি রয়েছে, রক্তবরণ এবং 30। তো এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। একদম সহজ, আপনারা যদি একটু প্র্যাকটিস করুন আমাদের সঙ্গে থাকে 100% আপনারা ঝাড়খণ্ড টেটে 30-এর মধ্যে 28 কিংবা 29 আপনারা পেতে পারবেন, সেটা কনফার্ম। আমি থাকি মালঞ্চেতে রাজবাগানের মালি, এখানে আমি কি একটা প্রশ্ন আছে। দেখুন, আমি থাকি মালঞ্চতে রাজবাগানের মালি, তো এখানে আমি কি, আমি বলতে এখানে কার কথা বলা হচ্ছে? কোয়েশ্চন নাম্বার 12। তো এটা জানতে গেলে আমাদেরকে একটু প্যাসেজে যেতে হবে। এই দেখুন, একদিন সেই নাগকুমারী বলে উঠল, কেউ জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও, রাজপ্রসাদের দেউড়ি সেটায় শ্বেতপাথরের গাথা, মণ্ডপে তার মুক্তা জালোর দুলায় রাজার ছাতা, আমি থাকি মালঞ্চেতে রাজবাগানের মালি। তো এই যে এখানে কার কথা বলেছে, কে কথাটা বলছে? এখানে বলছে কে? নাগকুমারী কিন্তু কথাটা বলছে। কথাটা কে বলেছিল ভাই? রাজকুমারী। এই নাগকুমারী দেখুন একদম কোথা থেকে কোথায় চলে আসলো,
নাগকুমারী কিন্তু এই কথাগুলো বলছে যে আমি থাকি মালঞ্চিতে রাজবাগানের মালি। তো এখানে মালি হচ্ছে এখানে নাগকুমারী। তো এখানে অপশন নম্বর নাগকুমারী যেটাই আছে সেটাই হবে কারেক্ট আনসার আমাদের, আমরা জানি। তো অপশন নম্বর এইটা ছিল কি নাগকুমারী, তো নাগকুমারী হবে এই ক্ষেত্রে ভাই কারেক্ট আনসার। কেমন, নেক্সট দেখি। রাজপ্রাসাদের দেউড়ি সেটায় শ্বেতপাথরে গাথা। তো এই দেউড়ি শব্দের অর্থ কী? নিম্নরেখ শব্দটির অর্থ মানে দেউড়ি। তো দেউড়ি শব্দের অর্থ কি? খিড়কিদ্বার, গুপ্তকক্ষের দ্বার, মন্দির কক্ষের দ্বার না সদর দ্বার? এটাও কিন্তু গ্রামারের একটা অংশ, শব্দার্থের একটা অংশ। সুতরাং এই গ্রামারের অংশগুলা কিন্তু, ব্যাকরণের অংশগুলা কিন্তু আমরা প্যাসেজে পাবো না, তাই সময় নষ্ট করব না, আমরা সরাসরি সেই গ্রামার সেকশন থেকে আনসারটা করে নেব আমাদের জানা মতো। তো এখানে কোয়েশ্চন নম্বর 13-এর কারেক্ট আনসার হবে সদর দ্বার, সদর দরজা যাকে বলা হয়। জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও, এখানে ক্রিয়াপদটি কী জাতীয় ভাব প্রকাশ করছে? ক্রিয়ার ভাব হচ্ছে 3 প্রকার, নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব এবং সংযোজক ভাব, এবং তার ভিতরে আরও অনেকগুলো ভাব আছে, উপদেশ, আদেশ ইত্যাদি অনেকগুলো ভাব রয়েছে। তো এই আপাতত এই শব্দটা কী ধরনের ভাব প্রকাশ করছে এটা কারেক্ট আনসার বলে দিচ্ছি। আর কনসেপ্টের ক্লাস আমরা নিয়ে আসবো, সেখানে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন, পুরো ডিটেলস কেন সেটা অনুজ্ঞা ভাব হলো, কেন সেটা সংযোজক হলো না, কেন সেটা নির্দেশক হলো না, এটা আমরা পুরো কনসেপ্টের ক্লাসে আপনাদের ডিটেলস আলোচনা করব। প্রত্যেকটা টপিক ওয়াইজ কনসেপ্টের ক্লাস আলাদা হবে আমাদের পেইড গ্রুপে, সুতরাং আপনারা জয়েন না হলে এখনই জয়েন হতে পারেন। বাড়িতে তার ছিল বুঝি শঙ্খ নদীর মোড়ে, এখানে এই যে বুঝি শব্দটা, এই বুঝি শব্দটা কী জাতীয় অব্যয়? বাড়িটা তার ছিল বুঝি শঙ্খ নদীর মোড়ে, এখানে বুঝি পদটা কী জাতীয় অব্যয়? দেখুন, অব্যয় পদের কিন্তু অনেক প্রকার ভেদ আছে, যেটা আমাদের পড়তে হবে, জানতে হবে। সর্বনাম পদের অনেক প্রকার ভেদ আছে, বিশেষণ পদের অনেক প্রকার আছে, ভেদ আছে, ঠিক আছে ভাই। ক্রিয়াপদের অনেকগুলো রয়েছে, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, ঠিক আছে। তারপর আরও দুইটা রয়েছে সমাপিকা, অসমাপিকা, সবগুলা জিনিস আমাদের জানতে হবে, আমরা জানবো। আমাদের সেই পেইড গ্রুপে আমরা সবগুলো বিষয় নিয়ে ডিসকাস করব। যদি আপনারা ঝাড়খণ্ড দিতে চান অবশ্যই জয়েন করবেন, আপনাদের ইচ্ছা যদি হয় ভাই, কিন্তু 100% আমরা ক্লাস কমপ্লিট করব আপনাদের। তো এটা কারেক্ট আনসার, সংশয় সূচক সমুচ্চয় অব্যয়, ঠিক আছে ভাই। নেক্সট দেখি। এবার দেখুন 15টা প্রশ্ন আমরা চলে গেলাম প্যাসেজ এবং কবিতা থেকে। এবারে নেক্সট 16 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ বাকি 15টা প্রশ্ন আমরা ডিসকাস করব বাংলা প্যাডাগজি থেকে, ঠিক আছে। কেমন, তো প্যাডাগজির প্রশ্ন কী কী আসছে আমরা দেখি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কারণ কি? এখানে কোয়েশ্চন নম্বর 16-এর কারেক্ট আনসার কোনটি হবে খুব তাড়াতাড়ি বলুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কারণ কি? মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য, আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ার জন্য, মাতৃভাষায় শিক্ষাদানে কম খরচ লাগে, তাই অভিভাবকরা বেশিরভাগ ভাষাটা জানে। আমরা কি বলেছিলাম যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ একদম ছোটো বাচ্চারা যখন শিখবে, অ্যাজ পার এক্সাম্পল যদি বলি, এলপি স্কুলে শিশুদেরকে আমাদের কি করতে হবে? এলপি স্কুলের শিশু যারা আছে, এলপি স্কুলের শিশুদেরকে আমাদের মাতৃভাষায় ক্লাস করাতে হবে। তো মাতৃভাষায় ক্লাস করানোর মূল কারণ কী ছিল? মাতৃভাষা শিক্ষাদানে কম খরচ লাগে, এটা খরচের কথা কোথা থেকে এলো ভাই, কেটে দিন। আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য, এটাও কোনো কথা নয়, ঠিক আছে। আপনারা ভাবুন না কারেক্ট আনসার, আমরা ডিসকাস করছি, ততক্ষণ আপনারা কমেন্ট বক্সে আনসার করতে থাকুন। অভিভাবকরা বেশিরভাগ ভাষাটা জানে, এটাও কোনো কথা নয়, অভিভাবক ভাষা জানে সেটা কোনো কথা নয়। বড় কথা হচ্ছে মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য হয়, সে বুঝতে পারে, কারণ সে জন্ম থেকেই সেই ভাষাটা শুনে আসছে ভাই। সে জন্মের পর থেকে যে ভাষাটা শুনছে, এই ভাষাটা তার আয়ত্তীকরণ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে। তো যে ভাষাটা তার অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, ওই ভাষাটাই সে বেশি পারবে, তাই তো। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? দেখুন, রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে রিমিডিয়াল টিচিংয়ের যে অবজেক্টিভগুলো আছে, মূল উদ্দেশ্যগুলো আছে, তো এই অবজেক্টিভের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়?
তো প্যাডাগজিরও কিন্তু প্রত্যেকবার দেখুন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতাকে চিহ্নিত করা। ইয়েস, আমরা সংশোধনীমূলক শিক্ষণে কী করি, যেসব ছাত্ররা পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা কি করতে পারি, তাদের দুর্বলতাকে আমরা চিহ্নিত করি। ঠিক আছে, যারা পিছনে পড়েছে তাদের দুর্বলতাকে চিহ্নিত করলাম, তারপর কি করলাম আমরা সেটার উপযুক্ত ব্যবস্থা নিলাম। প্রয়োজনীয় সংশোধনের সহায়তা করলাম। ঠিক আছে, এই সংশোধনে করলাম, এটাও তো করা উচিত। নতুন বিষয় পড়ানোর আগে সকলের মধ্যে পূর্বপাঠের জ্ঞানের সমতা আনা, অর্থাৎ সবাই সমানভাবে পড়তে পারছে কিনা না, কার কোথায় সমস্যা সেটা দেখা, সেটাও ঠিক আছে। কিন্তু দুর্বলগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা, যারা শিশুরা কম পারে, যারা পারছে না তাদেরকে আমরা মানসিক পীড়ন করব, এটা কিন্তু রিমিডিয়াল শিক্ষণের অন্তর্ভুক্ত নয়। সুতরাং কোয়েশ্চন নাম্বার 17-এর কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। সংশোধনমূলক শিক্ষণ মানে যে সময় শিশুরা পারছে না, তার সমস্যা হচ্ছে বুঝতে পারছে না, অনেকগুলো প্রবলেম হচ্ছে, তার সেই সমস্যাকে সমাধান করা। তো এই ক্ষেত্রে আমরা তাকে মানসিকভাবে কোনো ধরনের শাস্তি প্রদান করতে পারি না, তাকে পীড়ন করতে পারি না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ডি হলো এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট, এবার দেখুন বিনামূল্যে বাধ্যতামূলক শিশুর অধিকার আইন, অর্থাৎ আরটি অ্যাক্ট 2009-এর কথা বলা হচ্ছে। আরটি অ্যাক্ট 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সঠিক? ঠিক আছে, অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। দেখুন আরটি অ্যাক্টে কিন্তু কোনো টিচার কোচিং করতে পারবে না, প্রাইভেট টিউশন করতে পারবে না, এটা শিক্ষার অধিকার আইনে টোটালি বলা আছে, সুতরাং এটা করতে পারবে না। ঠিক আছে, এখানে বলেছে ব্যবস্থা থাকতে হবে, তার মানে এটা ক্যান্সেল। লেখাপড়া করতে না চাইলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে না, কোনো শাস্তি আমাদের চলে না, সুতরাং এটাও ক্যান্সেল। মাতৃভাষায় শিক্ষায় কম গুরুত্ব দেবো, আরে ভাই মাতৃভাষায় বেশি গুরুত্ব দিব, আমরা এই তো দেখে আসলাম মাতৃভাষায় আমাদের কি করতে বেশি গুরুত্ব দিতে, সুতরাং এটাও ক্যান্সেল। তো কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুত্বপূর্ণ এবং শিশু কেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। ঠিক আছে ভাই, এটা হচ্ছে কারেক্ট আনসার। কবিতা পাঠের পর শিক্ষক শিক্ষিকা শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে কয়েকটা দলে ভাগ করলেন। ভাগ করার পর একটা নির্দেশ দিলেন। নির্দেশটা এইভাবে হবে, প্রথম দল বিষয় সম্পর্কে ছবি এঁকে দেখাবে। একটা বিষয় তিনি বেছে দিলেন, তো প্রথম দলকে বললেন তোমরা কি করো, এই বিষয়ে ছবি এঁকে দেখাও। দ্বিতীয় দলকে বললেন যে তোমাদের কাজ হলো কবিতায় যে মূল ভাব আছে সেটাকে মুখে বলা। আর তৃতীয় দলকে তিনি বললেন যে তোমরা কবিতাটি সম্পর্কে তোমাদের মতামত গদ্যে লিখে প্রকাশ করবে, অর্থাৎ লিখিত আকারে তোমরা প্রকাশ, কবিতার ভাষায় নয় গদ্যের ভাষায় লিখে তোমরা প্রকাশ করো, তোমরা কি বুঝতে পেরেছ। এই যে কাজ, এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির উদ্দেশ্য কী? কোয়েশ্চন নাম্বার 19, শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেওয়া। আরে তিনি সবাইকে দলবদ্ধভাবে একত্রিত করছেন, সবাই যাতে দলবদ্ধভাবে কাজ করতে পারে, একত্রীকরণভাবে কাজ করতে পারে, মিলেমিশে কাজ করে, এখানে তিনি বিচ্ছিন্ন কেন করছেন? সুতরাং সেটা ক্যান্সেল, বিচ্ছিন্ন হচ্ছে না। তিনি কি টাইম পাস করছেন? মোটেই না। নিছক সময় অতিবাহিত করা মানে টাইম পাস? আরে ভাই এই ধরনের করলে কি টাইম পাস হয়? ক্যান্সেল। আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করা, ভেরি ভেরি নেগেটিভ ওয়ার্ড ইন দ্য ভিউ পয়েন্ট অফ এক্সামিনেশন। যদি পরীক্ষায় বলা হয় যে আমরা পরীক্ষা সম্বন্ধে দেখতে যাচ্ছি, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তাকে পড়াচ্ছি, পরীক্ষায় তাকে ফার্স্ট ডিভিশন পেতে হবে, ডিভিশন পেতে হবে, র্যাঙ্ক করতে হবে, এইগুলা শব্দগুলো কিন্তু সবগুলা প্যাডাগজির বাজে নেগেটিভ, আপনারা কেটে দেবেন। তো কারেক্ট আনসার দাঁড়ালো অপশন নাম্বার ডি। শিক্ষার্থীদের মধ্যে থাকা বিভিন্ন ক্ষমতা এবং প্রবণতাকে গুরুত্ব দেবো, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন যে ক্ষমতা আছে এবং বিভিন্ন দক্ষতা আছে, কার মধ্যে কতটুকু দক্ষতা আছে, গ্রুপ অ্যাক্টিভিটি করলে সবারগুলা ফুটিয়ে আসবে, সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা শক্ত একটা রেজাল্ট তৈরি হবে। যদি কোনো শিক্ষক শিক্ষিকা লক্ষ্য করেন যে কোনো শিক্ষার্থীর পঠনজনিত সমস্যা মানে রিডিং ডিসঅর্ডার শিকার রয়েছে, তখন তাকে নিম্নলিখিত কোন সমস্যায় বলবেন? রিডিং ডিসঅর্ডার, এটা কী হবে? কারেক্ট আনসার কোশ্চেন 20। আপনারা কিন্তু অনেক এই বিষয়ে আমাদের অনেক ক্লাস দেখেছিলেন, লার্নিং ডিসেবিলিটিস নিয়ে আমরা অনেক ক্লাস প্রোভাইড করেছি। তো লার্নিং ডিসেবিলিটিস নিয়ে এটা একটা প্রশ্ন। যদি কারো রিডিং ডিসঅর্ডার হয় তখন আমরা তাকে কি বলবো? আফেজিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া নাকি অটিজম?
এটা মনে রাখবেন, যদি রিডিং ডিসঅর্ডার হয় তখন সেটা হবে কি ডিসলেক্সিয়া। ঠিক আছে, তো ডিসক্যালকুলিয়া কি, আফেজিয়া কি, অটিজম কি, তারপর ডিসগ্রাফিয়া কি, এগুলো নিয়ে আমরা অনেক ডিসকাস করেছি, আজকে ডিসকাস করছি না, পরবর্তী সময় আমরা আরও ডিসকাস করবো আমরা কনসেপ্টের ক্লাসে। শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতার অর্থাৎ সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজ এর অর্থ কী? কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই কমেন্ট বক্সে, কী হতে পারে? শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতার অর্থাৎ সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজের অর্থ কী? এখানে বলেছে ভাষার সঙ্গে অন্যান্য বিষয়ের কোনো যোগ নাই। কেন যোগ নেই ভাই? একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। আমরা কি সমাজবিদ্যা পড়াতে বাংলা পড়াতে পারি না নাকি? একটা বিষয় পড়াতে গেলে অন্যটা থেকে উপাদান এনে কিন্তু আমাদের বুঝাতে হয়। তো এখানে বলেছে কোনো কানেক্ট নাই, সেটা ক্যান্সেল করুন। এখানে বলছে বিষয় চর্চা, কন্টেন্ট স্টাডি ভাষা শেখার কেন্দ্র, সেটা নয়। এখানে বলেছে বিশেষ বিষয় সম্পর্কিত ধারণা অর্জনের কনসেপ্ট বুঝাতে গেলে ভাষা ছাড়া কি বুঝাতে ভাষা হতে হবে, সুতরাং প্রয়োজন নেই বলেছে, সুতরাং সেটা ক্যান্সেল। একটা কনসেপ্ট বিল্ড করতে গেলে, ধারণা একটা অর্জন দিতে গেলে, একটা ধারণা দিতে গেলে কাউকে এই ভাষা সম্বন্ধে জানতে হবে, এই ভাষায় বোঝাতে হবে। আমি এবার আপনাকে একটা কনসেপ্ট দিয়ে চলেছি, যদি আমি বাংলা ভাষা না বলতে পারি তাহলে কি আপনাকে আমি দিতে পারি? ইয়েস পারবো, আমি ইংরেজি ভাষা দিতে পারবো, হিন্দি ভাষা দিতে পারবো, কিন্তু আপনিও কিন্তু সেই ভাষাটা বুঝতে হবে। এবার আমি যদি তামিল ভাষায় একটা কনসেপ্ট যদি বুঝাই এবং আপনি যদি তামিল যদি বুঝেনই না, তাহলে আমি তামিল ভাষাটাই যদি নাই বুঝেন, তাহলে আমি যে ক্লাস করছি তামিল ভাষা এত কিছু বুঝাচ্ছি, আপনি কিছু বুঝবেন? আপনি গুড়ার ডিম বুঝবেন, আপনি অর্থাৎ কোনো কিছু বুঝবেনই না। বা আমি নিজেই তামিল বুঝি না, তাই তো। আর আপনি যদি সারা দিন তামিল, ধরে নিন আমি তামিল বুঝি না, ঠিক আছে, আমি তামিল জানি না, সত্যিকারের জানি না, কিন্তু যদি আমি কোনো একটা তামিল ভিডিও যদি দেখি, তো ভিডিওর মধ্যে কী কথাবার্তা হচ্ছে, কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারবো? টিচার কি বুঝাচ্ছে, ক্লাসে কীভাবে কি হচ্ছে, আমি কিছু বুঝতে মোটেই না, বুঝতে পারবো না, ঠিক আছে, তাই তো। সুতরাং একটা কনসেপ্ট বুঝতে গেলে আমাদের ভাষা অর্জনের দরকার আছে, সুতরাং এটাও ক্যান্সেল। তো আলটিমেটলি কারেক্ট আনসার হচ্ছে কি ভাষা অন্যান্য সকল বিষয় বা সাবজেক্ট শেখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ভাষার কেন্দ্রিকতা মানে ভাষা কী করে? সকল ভাষার মাদার হিসাবে কাজ করে। যে কোনো ভাষা শিখতে গেলে, এটা যে কোনো সাবজেক্ট শিখতে গেলে, যে কোনো বিষয় শিখতে গেলে আমাদের ভাষাটা শিখতে হবে। যদি ভাষাটা ভালো করে শিখে নেই, তাহলে যে কোনো সাবজেক্ট আমরা খুব ভালো করে কী করতে পারবো? শিখতে পারবো। নেক্সট, এবার বলেছে আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়। নিচের কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? আইডিয়াল পাঠ যাকে বলা হয়, আইডিয়াল পাঠ। একটা আদর্শ পাঠ হতে গেলে অসঙ্গতি থাকলে চলবে না। অসঙ্গতি মানে ভুল। আদর্শ পাঠে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে সেই বইটা কি করে আদর্শ হলো, তাই তো। সুতরাং আদর্শ পাঠে কোনো ধরনের ভুল থাকলে চলবে না, নির্ভুল হতে হবে। তো এখানে দিয়েছে অসঙ্গতি, সুতরাং এটা বৈশিষ্ট্য নয়, সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট, একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষক শিক্ষিকা যদি শিক্ষার্থীদের বলেন সহপাঠীদের পারঙ্গমতার মূল্যাঙ্কন করতে, তাহলে সেটি হবে। অর্থাৎ একটা বিতর্ক, একটা ডিবেট কম্পিটিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা যদি তার অ্যাসেসমেন্ট করতে চান, তাহলে এই অ্যাসেসমেন্টটা কী ধরনের অ্যাসেসমেন্ট হবে? 23, একটা ডিবেট কম্পিটিশন হচ্ছে এবং ডিবেট কম্পিটিশনে আমি শিক্ষার্থীদের অ্যাসেস করতে চলেছি যে কারা একটু ভালো সক্ষম আর কারা একটু কম পারছে। তার মানে কি, যখন আমি ডিবেট করব তখন কি আমি কি করব? ডিবেট করতে সময় কি করব? সহপাঠী দল অর্থাৎ মিলেমিশে মানাঙ্কন করব, ঠিক আছে। সহপাঠীদের মধ্যে নিজেরা মধ্যে কি করবে? আলাপ আলোচনা করে তারা কি করবে? আনসার দেবে, তাই সেটা হবে কারেক্ট আনসার। সহপাঠী দলের মানাঙ্কন বা অ্যাসেসমেন্ট অফ সহপাঠী দল, ঠিক আছে ভাই। নীরব পাঠের নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোন উদ্দেশ্যটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত? সাইলেন্ট রিডিংয়ের ক্ষেত্রে নিম্নলিখিত যে উদ্দেশ্যগুলো আছে, উদ্দেশ্যগুলোর মধ্যে নিচের কোনটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত? সাইলেন্ট রিডিং। কোয়েশ্চন নাম্বার 24, সাইলেন্ট রিডিংয়ে কী হয়? শব্দভাণ্ডার বৃদ্ধি হয়,
যথাযথ উচ্চারণের অভ্যাস হয়, সাইলেন্ট রিডিং বলে উচ্চারণ কোথা থেকে গেল ভাই, প্রথমে ক্যান্সেল। টেক্সটের মূল ধারণাটিকে মনোযোগ সহকারে বুঝে নিতে সাহায্য করা, শিক্ষার্থীকে নিজের মতো করে কাজে ব্যস্ত রাখা। সো এটা নিজের মতো করে কাজে ব্যস্ত রাখা যায় না, তো সুতরাং এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। অর্থাৎ নীরব পাঠে কি হয়, কনসেপ্টটা খুব ভালো করে বোঝা যায়। ঠিক আছে, যদি কোনো ছাত্র খুব ভালো করে মনোযোগ সহকারে সাইলেন্ট রিডিং করতে পারে, তার মানে সে কী করছে, ওই পাঠের যেটা মূল ধারণা, এই পাঠের যেটা মূল বিষয়বস্তু, এটা কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারে। নেক্সট প্রশ্ন দেখি 25। কবিতা পাঠের আলোচনায় প্রাসঙ্গিকভাবে একজন শিক্ষক শিক্ষিকা যদি ইতিহাস বা ভূগোল বিষয় সম্পর্কে দেখাচ্ছেন, এক্ষেত্রে তিনি কোন কৌশল অবলম্বন করবেন। একটা কবিতা পাঠ চলছে, আর এই কবিতা পাঠ করতে করতে যদি একজন শিক্ষক ইতিহাস বা ভূগোলের কোথাও যদি আলোচনা করেন, তখন সেখানে তিনি কোন কৌশল অবলম্বন করবেন, এটা আমরা কি বলবো আপনাদের, এটা কোয়েশ্চেন নাম্বার 25। এটা কারেক্ট আনসার হবে কি, অনুসারী হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যায় কোয়েশ্চেন নাম্বার 26 যদি বলি, তাহলে বলবো কি, নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রবণ দক্ষতার প্রয়োগ সরাসরি হয় না। শ্রবণ দক্ষতা বলতে আমরা বলতে পারি লিসেনিং স্কিল। তো লিসেনিং স্কিল এখানে কোনটাই সরাসরি হবে না, তো এটা কারেক্ট আনসার কি হবে, কমেন্ট বক্সে জানান তাড়াতাড়ি। 1 নম্বর দেখি, রেল স্টেশনে গাড়ির সময় সম্পর্কিত ঘোষণা, ক্লাসরুমে শিক্ষকের শিক্ষিকার পরীক্ষার দিন ঘোষণা, স্কুলে বসে একমনে গল্পের বই পড়া, নাকি সংস্কৃতি অনুষ্ঠানে কবিতা পাঠ। তো এটা কারেক্ট আনসার কী হবে, আপনারা খুব তাড়াতাড়ি একটু কমেন্ট বক্সে জানান। ততক্ষণ আমরা কমেন্ট বক্স দেখে নিচ্ছি আপনাদের কারেক্ট আনসার কী হচ্ছে কার। তো 26 প্রশ্নের অনুসার কারেক্ট আনসার কী হবে দেখুন, শ্রবণ দক্ষতা মানে হচ্ছে লিসেনিং স্কিল। তো লিসেনিং স্কিল অর্থাৎ ডাইরেক্টলি লিসেনিং স্কিলের প্রয়োগ হচ্ছে না। লিসেনিং স্কিল মানে কি, শ্রবণ দক্ষতা ডাইরেক্টলি হয় না। তো নিচের কোনটির মধ্যে শ্রবণ দক্ষতা হয় না, একটু ভাবুন তো, এখানে শ্রবণের কাজ কোনটি রয়। কোয়েশ্চন নাম্বার 26 বলছে শ্রবণের কাজ, তো নিচের কোনটা শ্রবণের কাজ নয়, একটু ভাবুন এবং কমেন্ট করুন। একটু 1 মিনিট ভাবুন না ভাই, 1 মিনিট ভাবলে কী দরকার ভাই, 1 মিনিট ভাবুন এবং কমেন্ট করুন। আর রেল স্টেশনে গাড়ির সময় সম্পর্কিত ঘোষণা, আমরা যদি কোনো স্টেশনে যাই, তো স্টেশনে যাওয়ার পর আমরা নিশ্চয়ই শুনি যে রেল স্টেশনে আমাদের গাড়ির অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে গাড়ির সংখ্যা 5432 दिल्ली से मुंबई जाने वाली गाड़ी अभी 1 नंबर प्लेटफॉर्म में खड़ा है, थोड़ा देर बाद प्लेटफॉर्म से यात्रा करेगा। তো এরকম আমরা শুনতে পাই। সুতরাং এই যে রেল স্টেশনে গাড়ির যে সময় সম্পর্কিত ঘোষণা, এটা কিন্তু আমাদের শ্রবণ দক্ষতার মধ্যে আসছে, তার মানে কি এটা আমরা সরাসরি শুনতে পাচ্ছি। ঠিক আছে, এটা তো সরাসরি শুনতে পাচ্ছি। ক্লাসরুমে শিক্ষকের বা শিক্ষিকার পরীক্ষার দিন ঘোষণা, ক্লাসরুমে যদি শিক্ষক বা শিক্ষিকা যদি আসেন, যদি পরীক্ষার দিন ঘোষণা করেন যে আজকের দিনে তোমাদের কি হচ্ছে, পরীক্ষা হবে, আগামী কালকে থেকে পরশু তোমাদের পরীক্ষা, তো এটা কিন্তু আমরা নিজের কানে শুনতে পাই। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ কোনো কালচারাল অনুষ্ঠানে যদি কোনো কবিতা পাঠ হয়, তো সেটা নিশ্চয়ই আমি শুনতে পাবো। আর একটা স্কুলে বসে একমনে গল্পের বই পড়া, আমি যদি নিজে নিজে যদি গল্পের বই পড়ি, সেটা আমি কিসের কাজ করছি ভাই, এটা আমি রিডিংয়ের কাজ করছি। যদি আমি নিজে নিজে বসে যদি আমি কী করি, গল্পের বই পড়ি, তাহলে সেটা রিডিংয়ের কাজ করছি, কিন্তু আমি এখানে শ্রবণের কোনো কাজ করছি না, অর্থাৎ লিসেনিংয়ের এখানে কোনো কাজ আমার হচ্ছে না। ঠিক আছে, বুঝে গেল, এটা হচ্ছে রিডিংয়ের কাজ, শ্রবণের কাজ নয়। তো এখানে বলেছে শ্রবণের কাজ নয় কোনটি, বা সরাসরি আমাদের শ্রবণ হচ্ছে না কোনটি, এটা হচ্ছে অপশন নাম্বার সি, এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ ইমার্জেন্ট লিটারেসি স্টেজ আমরা যাকে বলি, জরুরি সাক্ষরতা স্তর বা ইমার্জেন্ট লিটারেসি স্টেজ। তো নিচের কোনটি ইমার্জেন্ট লিটারেসি স্টেজের মধ্যে পড়ে না। জাতীয় সাক্ষরতা বা জরুরি সাক্ষরতা স্তরের মধ্যে নিচের কোনটা লক্ষ্য করা যায় না। বইয়ের প্রতি আগ্রহ, গল্প বর্ণনা বা বলার ক্ষমতা, বিভিন্ন জিনিসের নাম জানা বা শব্দ লেখার ক্ষমতা। তো ইমার্জেন্ট লিটারেসি স্টেজটা কোন স্টেজ বলতে বোঝায়, কারো জানা থাকলে একটু কমেন্ট করুন তো ভাই। ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বলতে আসলে এখানে কোন স্টেজের কথা বলা হয়, এখানে শিশুর কোন সময়, দেখুন শিশুরা জন্মের পরে কিন্তু স্কুলে যায় না, শিশুর জন্মের পরে কিন্তু স্কুলে যায় না। তো স্কুলে যাওয়ার আগে একটা শিশু যে ঘরে পড়াশোনা করে, তার ঘরে তার মাদার বলুন বা ফাদার বলুন বা তার ব্রাদার বলুন বা তার সিস্টার বলুন বা যে কেউ তার পরিবারের, তারা কি করে, তাকে মৌখিকভাবে কিছুটা শেখাবার চেষ্টা করে।
যেটা হচ্ছে পাখি, এটা হচ্ছে কলম, এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা। এই যে তাকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুটা, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে চারটা বক, এটা হচ্ছে পাঁচটা কলম, এটা হচ্ছে ছটা পাখি। এই ধরনের যে শিক্ষা দেয় 1 2 3 4 শেখাবার চেষ্টা করে, এই যে স্টেজ হয় এই স্টেজকে বলা হয় লিটারেসি, ইমার্জেন্ট লিটারেসি স্টেজ। তো এই ইমার্জেন্ট লিটারেসি স্টেজে নিচের কোন জিনিসটা লক্ষ্য করা যায় না? একটু ভাবুন এবং কারেক্ট আনসার করুন। কোয়েশ্চন নাম্বার 27। এখানে বইয়ের প্রতি আগ্রহ থাকে, শিশুরা বইয়ের প্রতি আগ্রহ থাকে। কি লেখা ছিল কি লেখা ছিল না সেটা তারা জানে না, কিন্তু তারা কী করে বইয়ের প্রতি আগ্রহ থাকে, বইটা দেখে ছিঁড়ে বেড়ে সুন্দর যদি ফটো হয় বইয়ের মধ্যে, তখন তারা বইটা নিয়ে একদম ছিঁড়ে দেয়, নষ্ট করে দেয়, ঠিক আছে না? আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে। তারপর গল্প বর্ণনা বা বলার ক্ষমতা, ঠিক আছে। বিভিন্ন জিনিসের নাম জানা এবং শব্দ শেখার ক্ষমতা। অনেকগুলো শব্দ কিন্তু তারা এই সময় শিখতে পারে, ঠিক আছে। বিভিন্ন বিষয়ের তারা কী করতে পারে, নাম জানতে পারে, কিন্তু এই সময় তারা কী করতে পারে না, কোনো গল্প বর্ণনা করতে পারে না। ইমার্জেন্ট লিটারেসি স্টেজে তারা কি কোনো গল্প বর্ণনা করে, ছোট্ট শিশু সে বইয়ের প্রতি আগ্রহ থাকবে, সেটা মানলাম, বই নেবে, সুন্দর সুন্দর পেজগুলো দেখবে এবং সর্বশেষে ছেড়ে বেড়ে দেবে, মজা লাগবে তার। বিভিন্ন জিনিসের নাম জানবে, মা বাবা যদি নাম জানায় যে এটা হচ্ছে পাখি, এটা কলম, এইভাবে তারা জানতে পারে। এই যে পাখি একটা শব্দ, এটা কিন্তু শিখে গেল, এই ধরনের শব্দ শেখার ক্ষমতাও থাকে, কিন্তু একটা গল্প কিন্তু সে এই স্টেজে সে কী করতে পারে না, বর্ণনা করতে পারে না। সুতরাং কোয়েশ্চন নাম্বার 27-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, নিচের কোনটি উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম ব্যবহারে কোনটা বেশি জরুরি? সহজলভ্য, স্বল্পমূল্য, শিক্ষার্থীর তৈরি, নাকি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এবং যথাযথভাবে প্রযুক্ত? কোয়েশ্চন নাম্বার 28 কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্স। কোয়েশ্চন নাম্বার 28 অর্থাৎ আমরা যে টিএলএম ব্যবহার করি ক্লাসে, তো টিএলএমটা কী ধরনের হওয়া চাই? শিক্ষক শিক্ষণ উপকরণ যেটা টিএলএমটা কী ধরনের হওয়া চাই? সহজলভ্য মানে একদম সহজলভ্য মানে একদম কমে পাওয়া যায়। স্বল্প মূল্য মানে এটাও কম, সহজলভ্য মানে একদম কী বলবো, এটা সহজে পাওয়া যায়। আর স্বল্প মূল্য মানে কম দামে পাওয়া যায়। দেখুন এখানে শিক্ষার্থী তৈরি, দেখুন অনেকগুলো টিএলএম আছে যেগুলো কিন্তু শিক্ষার্থী তৈরি হয় না, যেমন মার্বেল বা পাথরের গুটি, বা আমরা যে একটা স্টিক বলি লাঠিও কিন্তু একটা টিএলএম, এটা দিয়েও কিন্তু অনেক কিছু বোঝানো যায়। তো এগুলো শিক্ষার্থী নাও তৈরি করা থাকতে পারে। বা আমরা যদি বলি সরকার প্রদত্ত অনেকগুলো টিএলএম আমাদের প্রোভাইড করা হয়েছে অনেক স্কুলে, এগুলো তো শিক্ষার্থী তৈরি করেনি, তো সুতরাং শিক্ষার্থী তৈরি হচ্ছে না। স্বল্প মূল্য অর্থাৎ এটার দাম কম হবে। যেমন আমরা কিন্তু পাথরের গুটি দিয়েও কিন্তু আমরা কী করতে পারি, বোঝাতে পারি। তো পাথরের গুটিটা কি আমরা কিনতে হয় ভাই? এ তো বিনা পয়সায় পেয়ে যাই। এটা হচ্ছে স্বল্প মূল্য হয় না এবং সহজলভ্য হয় না। কারেক্ট আনসার কি? বিষয়ের সঙ্গে সংপৃক্ত এবং যথাযথভাবে প্রযুক্ত, অর্থাৎ যে টপিকটা পড়াচ্ছি এই টপিক রিলেটেড আমার টিএলএম হতে হবে, ঠিক আছে। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা বক্তা পাঠদান শুষ্ক এবং নিরস শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয় মুখস্থ নির্ভর উপরোক্ত কোন শিক্ষা পদ্ধতি নির্দেশ করে? এক কথা ডাইরেক্ট বলে দিই, কোয়েশ্চন নাম্বার 29 কারেক্ট আনসার হচ্ছে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে কী করা হয়? প্রথমে মুখস্থ করানো হয়, তারপর বোঝানো হয়, ঠিক আছে। অর্থাৎ প্রথমে কী বলবো, সূত্র থেকে উদাহরণ, আর আরোহী পদ্ধতিতে উদাহরণ থেকে সূত্র। তো সুতরাং এটা কারেক্ট আনসার হবে কি? এটা হচ্ছে কি অবরোহী পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। বাংলা ক্লাসে যদি কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের মৌলিকতা এবং সৃজনশীলতার সন্ধান পেতে চান, তাহলে তিনি কোন ধরনের প্রশ্নের সাহায্য নেবেন? অর্থাৎ আমার ছাত্রটা কতটুকু শিখলো, আমি একটা জিনিস তাকে ধরালাম, সে নিজে তৈরি করে উত্তরটা দিতে পারবে, সেটা কী ধরনের প্রশ্ন করে দিতে পারবে। যদি আমি তাকে একটা লাইন বললাম, বলো তো এটা সত্যি না মিথ্যা, অনেক সময় সে হয়তো লটা দিয়ে মেরে দিতে পারে, স্যার এটা ঠিক না, স্যার এটা ঠিক না। এতে কি তার ক্রিয়েটিভিটি কিছু আমি দেখতে পেলাম? সে ক্রিয়েটিভলি কিছু বলতে পারলো না। একটি শব্দের উত্তরভিত্তিক প্রশ্ন মানে সে একটা শব্দ দিয়ে উত্তর বললো না, সেটাও কিন্তু তার কি হলো না। তোমার ঘরে মা রান্না করে? হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিল। এখানে তার আমরা কি পেলাম, কি বললাম, স্যার সৃজনশীলতা কী পেলাম? কিছু পেলাম না। যদি একটা প্রশ্ন করি,
তোমার ঘরে কে রান্না করে? মা রান্না করে। এখানে মা উত্তর এসে গেল, এটাও কিন্তু তার সৃজনমূলক কিছু পেলাম না। আর যদি বলি আচ্ছা তোমার ঘরে কে রান্না করে, মা না বাবা? এটা হয়তো এমসিকিউ টাইপ, ঠিক আছে, অপশনাল দিলাম, এমসিকিউ টাইপ দিলাম, অপশনাল দিলাম, মা না বাবা? মা রান্না করে স্যার। এখানে তার সৃজনশীলতা কোথা থেকে আসলো? যদি আমরা মুক্তপ্রান্তিক প্রশ্ন বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন করি, আচ্ছা বলো তো আজ তোমার মা কি কি রান্না করেছে, কিভাবে রান্না করেছে, তখন সে পুরো ডিটেলস এক্সপ্লেন করবে যে স্যার আমার মা আজকে এই রান্না করছে, প্রথমে এই করছে, তারপর এই করলো, আমি দেখলাম, তারপর এই করলো, তারপর সেই করলো, তারপর এইভাবে রান্না করলো, তারপর এইভাবে করলো। অর্থাৎ সে ওপেন এন্ডেড কোয়েশ্চন, তাকে এমনভাবে কোয়েশ্চন করলাম যাতে সে সম্পূর্ণ এলাবোরেট করতে পারে, এবং যার ফলে তার কী হচ্ছে, তার সৃজনশীলতার আমরা কী পেলাম, সন্ধান পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো সর্বশেষে আবার বলে দেই, তো ঝাড়খণ্ড টেটের প্রতিশ্রুতি ব্যাচ আপনাদের সবার জন্য চালু হয়ে গেছে। আপনারা খুব তাড়াতাড়ি আমাদের কোর্সে জয়েন হয়ে যান। এখানে আপনারা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, প্র্যাকটিস সেট, ক্লাস নোট, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার জন্য গাইড বুক এবং ডাউট সেশন সবগুলো আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা এক্ষুনি আমাদের সঙ্গে এই ঝাড়খণ্ড টেটের প্রতিশ্রুতি ব্যাচে জয়েন করে নিন। মাত্র 399 আপনারা 100% বাংলা এখানে কমপ্লিট পেয়ে যাবেন। বাংলা ভাষার জন্য আপনি কোথাও যেতে হবে না। বাংলা ব্যাকরণের অনেকগুলো টপিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাদের দেখিয়ে দেবো। বাংলা পেডাগজির প্রত্যেকটা টপিক দেখিয়ে দেবো, এবং এই ধরনের মডেল কোয়েশ্চেন পেপার অনেকগুলো সলভ করবো আপনাদেরকে সাথে নিয়ে, এবং সঙ্গে শুধু সলভ করবো না ভাই, সঙ্গে আপনারা পিডিএফও পেয়ে যেতে পারবেন, এবং পিডিএফগুলো আপনারা প্রিন্ট আউটও করতে পারবেন। এই যে গাইডবুকগুলো যেগুলো দেবো, গাইডবুকগুলো আপনারা কিন্তু সেগুলো কী করতে পারবেন, প্রিন্ট আউটও করতে পারবেন। তো দেরি কিসের, এখনই আপনারা মাত্র 399 কোর্স জয়েন করুন, এবং আপনারা বাংলা ভাষায় একটা ভালো নম্বর নিয়ে আসুন, এই প্রত্যাশা রাখছি। আর যদি কোনো সমস্যা হয়, আরও বিশেষ জানতে হয়, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, নতুবা আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।